হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সকলকে জানাই আমার ইংলিশ টিউটর ভোলানাথ ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আমার এর আগের ভিডিওতে একজন বিউটিশিয়ান নামক স্টুডেন্ট কমেন্ট করে বলেছিল মাই লাস্ট ডাচেস কবিতাটি পড়ানোর জন্য। সেই কথা মতো আজ মাই লাস্ট ডাচেস কবিতাটি নিয়ে এসেছি ক্লাস 11 সেমিস্টার 2। আশা করছি এই কবিতাটা পড়ানোর পর তোমাদের এই কবিতা সম্পর্কিত একটুও সমস্যা থাকবে না। এই কবিতাটা শুরু করার আগে আমি কিছু কবির নিয়ে কথা বলছি এবং তারপর আমি কবিতাটা শুরু করব এবং কবিতা নিয়েও একটু বলবো। এই কবিতার কবি রবার্ট ব্রাউনিং, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1812 খ্রিস্টাব্দে, মারা গেছেন 1889 খ্রিস্টাব্দে। তিনি বাড়িতে পড়াশোনা করেছিলেন হোম টিউটর দ্বারা, সেই স্কুলে কোনোদিনও যায়নি। তার বইয়ের নাম হচ্ছে এলিজাবেথ ব্যারেট। তিনি 15টি ভাষা জানতেন। এরপর একটু কবিতা সম্পর্কে বলি। মাই লাস্ট ডাচেস, ডাচেস কথার অর্থ হচ্ছে রানী। তাহলে যদি ডাচেস কথার অর্থ রানী হয়, তাহলে রাজার অর্থ, রাজাকে ইংলিশ মানে কি বলা হয়? রাজাকে বলা হয় ডিউক। রাজাকে বলা হয় ডিউক। তো মাই লাস্ট ডাচেস, এখান থেকে বুঝতে পারি আমরা আমার শেষ রানী। আমার শেষ রানী বলতে রাজার আগেও আরো অনেকগুলো বউ ছিল বা স্ত্রী ছিল, তাই মধ্যে এইটা হচ্ছে লাস্ট। তো এইখানে যে রাজা তার নাম হচ্ছে আলফেনজো। যে রানী বা যার ছবিটা দেওয়া আছে ডাচেস, ডাচেস যে রানীটা, সে রানীর নাম হচ্ছে লুক্রেজিয়া। এই রাজা হচ্ছে ফেরারা রাজ্যের একজন রাজা। এই কবিতাটি বেলস অ্যান্ড পমোগ্রেনেট নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটির অরিজিনাল নাম হচ্ছে বা আসল নাম হচ্ছে ইটালি, যা কবিতাটি পাবলিশ হয়েছে 1842 খ্রিস্টাব্দে। এই কবিতাটি হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ হলো সেই জিনিসটা যেখানে একজন বলবে, একজন শুনবে। যে শুনবে সে কিছু কথা বলবে না, কিন্তু যে বলবে সে বলে যাবে, কিন্তু যে শুনছে শ্রোতা, সে মুখ থেকে কিছু কথা বলবে না। তো এইখানে প্রশ্ন হচ্ছে এই কবিতা কে বলছে আর কে শুনছে। বলে দিই, এই রাজ্যের রাজা মানে আলফেনজো ডিউক, সে তার রানীকে হত্যা করেছে। এখন রাজা সিঙ্গেল, তাই জমিদারের একজন দূত এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে। জমিদারের মেয়ের ব্যাপারে, জমিদারের মেয়েকে আসলে রাজার সাথে বিয়ে দিতে চাইছে। জমিদার পাঠিয়েছে ওই দূতকে রাজার কাছে প্রস্তাবটা নিয়ে। তো সেই রাজার সেই দূতকে এই কথাগুলা সমস্ত কিছু বলবে, তার পুরনো বউ যে ছিল তার নিয়ে, তাকে তাকে কেন হত্যা করেছে, সে কেমন, সেই সব কিছুই বলবে। ঠিক আছে, চলো কবিতাটা শুরু করা যাক তাহলে। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। রাজা আলফেনজো ওই বার্তাবাহক বা ওই মেসেঞ্জার বা ওই জমিদার দূতকে বলছে, ওই হচ্ছে আমার শেষ রানী, যার ছবিটা দেওয়ালে পেন্ট করা হয়েছে বা যার ছবিটা দেওয়ালে আঁকা হয়েছে। লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ, দেখাচ্ছে যেন সে জীবন্ত। তাহলে এই দু লাইন বলছে যে ওই হচ্ছে আমার শেষ রানীর ছবি দেওয়ালে অঙ্কন করা, তাকে দেখে মনে হচ্ছে যেন সে এখনো জীবন্ত। আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার নাও, আমি এখন বর্তমানে তাকে একটা আশ্চর্য বলি। আশ্চর্য বলার কারণ কি? ফেরা পান্ডলভস হ্যান্ড ওয়ার্কড বিজলি এ ডে। ফেরা পান্ডলভ হচ্ছে একজন বিশেষ চিত্রশিল্পী। তো এইখানে ফেরা পান্ডলভের হাত ওয়ার্ক বিজলি ডে এঁকেছিল একটা ব্যস্ততম দিনের মধ্যে। তাহলে ওই রানীর ছবিটা কে এঁকেছিল না ফেরা পান্ডলভ। সে একটা ব্যস্ততম দিনের মধ্যে এসে এই ছবিটা এঁকে গেছে। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ড, এবং সে সেখানে দাঁড়িয়ে। সে সেখানে দাঁড়িয়ে বলতে রানীর ছবিটাকে বলছি, সে সেখানে আছে। রানীর ছবিটা এমন অঙ্কন করা হয়েছে দেখে সে জীবন্ত মনে হচ্ছে, তাই ছবিটাকে রাজা বলেছে যে সেখানে সে দাঁড়িয়ে, মানে তাকে একজন বেঁচে থাকা মানুষের সঙ্গে তুলনা করেছে। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক এট হার। রাজা ওই দূতকে বলছে, উইল ইট প্লিজ ইউ সিট অ্যাট লুক এট হার, বলছে আপনি দয়া করে বসুন এবং তার দিকে তাকান। আই সেড ফেরা পান্ডলভ বাই ডিজাইন, আমি ইচ্ছা করে ফেরা পান্ডলভের কথাটা বলেছি। আমি কি ইচ্ছা করে ফেরা পান্ডলভের কথাটা বলেছি? কেন ফেরা পান্ডলভের কথাটা ইচ্ছা করে বলেছি? কারণ নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার কন্টেনেন্স, কারণ তোমার মতো আগন্তুক বা তোমার মতো বার্তাবাহক বা তোমার মতো দূত এই ছবির মূল্য বা এই ছবির যে যা মানে প্রকাশ করতে চাইছে কোনোদিনও তোমার মতো একজন দূত বুঝতে পারবে না। একটা উদাহরণ দিয়ে বলি আমি। একটা ধরো আমি ভালো কাপড় কিনেছি,
সেই কাপড়টা আমি কনকজনের কাছে তুলে ধরবো, আমি মিথ্যাই বলবো যে এই কাপড়টা আমি ওই দোকান থেকে নিয়েছি, কোনো একটা বড় দোকানের নাম করে দিয়েছি। আবার আমি বলবো যে আমি দোকানের নামটা ইচ্ছা করে বললি, কারণ তোমার মতো একজন গরিব লোক ওই দোকানের মূল্য বা এই কাপড়টার মূল্য বুঝবে না। তো রাজাই নিজের বড়ত্ব বা রাজা নিজের অহংকারের জন্য এই কথাটা বলেছিলেন। নেক্সট হচ্ছে দ্য ডেপথ পেশেন্ট, দ্য ডেপথ অ্যান্ড পেশেন্ট অফ ইটস আর্নেস্ট গ্লেন্স। তার চোখে যে আন্তরিক চাহনি তা সবাই বুঝবে না, বাট টু মাই সেলফ দে টার্ন, কিন্তু আমার ক্ষেত্রে তারা ঘুরেছিল আমার দিকে। আসলে ফেরা পাণ্ডবরা যারা ছবিটা এঁকেছিলেন সে আমাদের সহকর্মীরা মিলে, তারা ছবিটা অঙ্কন করার পর তারাও ছবিটা দেখে নাই, তার ছবিটা অঙ্কন হওয়ার পরে তারা আমার দিকেই ঘুরেছিল। সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই, ছবিটা অঙ্কন হওয়ার পর ছবিটাকে পর্দা দিয়ে দিচ্ছে যাতে কেউ দেখতে না পায়। তো সেই সময় থেকে পর্দাটা কারো সরানোর সাহস হয় নাই, কিন্তু পর্দাটা আমি সরাবো তোমার জন্য। তোমার জন্য বলতে কার জন্য? এখানে ওই দূতটার জন্যে, জমিদার যে দূতটা এসেছে রাজার কাছে বিবাহ প্রস্তাব নিয়ে, তার জন্য রাজা আজকে পর্দাটা সরাবে তার বউটাকে দেখানোর জন্য। and seemed as if they would ask me if they durst, এবং যে এই ছবিটা দেখেছে দেখার পর তাদের মনে হয়েছে যেন তারা জিজ্ঞাসা করবে আমাকে, যদি তাদের সাহস হয়, সাহস তো তাদের হবে না, কিন্তু তাদের যদি সাহস হতো তাহলে মনে হতো যেন আমাকে জিজ্ঞাসা করতো। কি জিজ্ঞাসা করতো? হাউ সাচ এ গ্লেন্স কাম দেয়ার, কিভাবে এত আন্তরিক ছবির ভাব এই ছবির মধ্যে ফুটে উঠেছে। আসলে রাজা ওই ব্যক্তিকে বোঝাতে চাইছে যে এই ছবিটা যতবারই যেই দেখেছে তারা একটা প্রশ্ন চিহ্ন নিয়ে আমাদের তাকায় যে কিভাবে এত সুন্দর একটা ছবি ভাব বা এত সুন্দর একটা ভাব ছবির মধ্যে ফুটে উঠেছে। ফর এক্সাম্পল, রিসেন্টলি আমাদের পুজো শেষ হলো, দুর্গাপুজো। দুর্গাপুজোর যে মূর্তি দেখতে খুব সুন্দর, জীবন্ত মনে হয়, আমরা মনে মনে ভাবি যে কিভাবে এত সুন্দর ছবিটা ফুটে উঠেছে। ঠিক সেরকমই এই রানীর ছবিটা দেখে নিয়ে যে কেউ মনে করতো যে কিভাবে রানীর এত সুন্দর একটা চেহারা এই ছবির মধ্যে এত সুন্দর একটা আন্তরিকতা ফুটে উঠেছে সেটা। সো নট দ্য ফার্স্ট আর ইউ টার্ন অ্যান্ড আস্ক আস, তাই এটা তুমি প্রথম নয় যে আমাকে আমার দিকে তাকিয়ে কিছু জিজ্ঞাসা করছো। আদৌ ওই দূত কোনো জিজ্ঞাসা করেছিল না, কিন্তু ওর চাহনি দেখে রাজা মনে মনে ভেবে নিয়েছিল যে এই হয়তো আমাকে জিজ্ঞাসা করতেও পারে, কিন্তু জিজ্ঞাসা করেছিল না। কিন্তু তো এটাই বলে দিচ্ছি যে আপনি যে চাহনি নিয়ে আমাদের তাকিয়ে জিজ্ঞাসা করার মতো ভাবছেন যে কিছু জিজ্ঞাসা করি, এই তোমার আগে যে এই ছবিটা দেখেছে এইভাবে কিন্তু আমাদের ঘুরে নিয়ে প্রশ্ন করার চেষ্টা করেছে, কিন্তু তাদের সাহস হয়নি প্রশ্ন করার। নেক্সট, স্যার ইট ওয়াজ নট হার হাজব্যান্ড প্রেজেন্স অনলি, মহাশয় এটা শুধুমাত্র তার হাজব্যান্ডের উপস্থিতিতে বা স্বামীর উপস্থিতিতে এটা নয়। স্বামীর উপস্থিতিতে কোনটা নয়? কল দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেস চিক, রানীর গালে যে আনন্দের চিহ্ন দেখা যাচ্ছে, এই আনন্দ চিহ্নটা শুধুমাত্র তার হাজব্যান্ডের উপস্থিতিতে দেখা যেত না। পারহেপস, সরি একটু মিস্টেক হয়ে গেছে, পারহেপস ফেরা পান্ডল চান্স টু সে হার মেন্টাল লেপস, হয়তো ফেরা পান্ডলভ বলার সুযোগ পেয়েছিল। কি বলার সুযোগ পেয়েছিল? হার মেন্টাল লেপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, তার যে ঢিলেঢালা পোশাক, এই মেন্টাল লেপস মানে অ্যাকচুয়ালি আঁচল, তার যে আঁচলটা সেটা হয়তো তার হাতের কবজিটাকে একটু বেশি ঢেকে দিচ্ছে, এইটা হয়তো বলেছিল ফেরা পান্ডলভ। অথবা পেন্ট মাস্ট নেভার হপ টু রিপ্রোডিউস দ্য ফেন্ট হাফ প্লাস দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, অথবা ফেরা পান্ডলভ এটা বলেছিল হয়তো যে তার মুখে যে অর্ধ হাসি, তার মুখে যে লালচে আভা যা ফুটে উঠছে, এত সুন্দর রানী দেখতে, তার মুখে যে লালচে আভা সেটা তার অঙ্কন দ্বারা ফুটিয়ে তোলা সম্ভব নয়। ফর এক্সাম্পল, যদি ক্যামেরাম্যান আসে কোনো মেয়ের কাছে আর ক্যামেরাম্যান যদি বলে যে ম্যাম আপনার মুখে যে একটা ভাব, আপনার যে চেহারা, সে চেহারা আমার ছবিতে কোনোদিনও উঠবে না, আপনি ন্যাচুরালি, আপনি বিনা ফিল্টারে বা আপনি মানে সরাসরি খালি চোখে যথেষ্ট সুন্দর, এই কথাটা বলার পরে সাধারণভাবে মেয়েটা লজ্জা পাবে, তারপরে মেয়েটা একটু মুখে হাসি ভাব আসবে। তো ঠিক সেরকম রানী রয়েছে, ওই যে বলল ফেরা পান্ডলভ যে আপনার মুখে যে একটা লালচে আভা,
তা আমার অঙ্কনের দ্বারা কখনো ফুটে উঠবে না। এটা পরে কি হয়েছিল, এটা হয়তো বলেছিল ফেরা পাণ্ডুলক, তার জন্য ওই রানীর চোখে বা মুখে ওই একটা আনন্দের অভাব দেখা যাচ্ছে, আর তাই ছবিটা খুব সুন্দর হয়েছে। রাজা এটা বলতে চাইছে। সাচ স্টিপ ওয়াজ কার্ফ্রিজ, এই ধরনের তার ছিল মানে কথাবার্তা। সি থট, সে চিন্তা করেছিল, অ্যান্ড কোজ অ্যান্ড আপ, সে যথেষ্ট, এইটাই ছিল তার কারণ। ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, এটাই ছিল যথেষ্ট কারণ তার মুখে ওই ভাবটা আসার। ওয়াকে আসলে রানীকে আমি একটু ভালো করে বলি, রানীকে ফেরা পাণ্ডুলক এমন কিছু কিছু কথা বলেছিলেন যার কারণে রানীর মুখে অটোমেটিক্যালি হাসি ফুটেছিল। সেই হাসিটা দেখে সেম টু সেম ফেরা পাণ্ডুলক অঙ্কন করেছিল। আসলে রানীকে ইমপ্রেস করেছিল ফেরা পাণ্ডুলক, এইটা রাজা বলতে চাইছে। ঠিক আছে, এরপর রাজা বলবে সি হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে, তারও একটা হৃদয় ছিল। কি যে আমি বলবো তার হৃদয় সম্পর্কে, তার এমন একটা হৃদয় ছিল, থুসন ম্যাড গ্লেড, খুব তাড়াতাড়ি আনন্দিত হয়ে যেত, যে কেউ তাকে আনন্দিত করে ফেলতে পারত। টু ইজিলি ইমপ্রেসড, খুব তাড়াতাড়ি যে কোনো জিনিসের উপর ইমপ্রেস হয়ে যেত, তাকে যে কেউ খুব তাড়াতাড়ি ইমপ্রেস করে ফেলতে পারত। সি লাইকড হোয়াট এভার শি লুকড অন, সে যাই দেখতো সেটাকে পছন্দ করতো। যা রাজা কোনোদিনও মানে ভালোবাসে না এটা, ও যেদিকে তাকাইতো যেটাই দেখতো সেটাকে পছন্দ করতো। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়ের, এবং তার দৃষ্টি ছিল সব দিকেই, মানে সে এদিকেও তাকাচ্ছে ওইদিকেও তাকাচ্ছে, তার দৃষ্টি ছিল সব দিকে। আসলে রানী এখানে খুব লাজুক প্রকৃতির একটা মেয়ে, সে কমল হৃদয়ের। এখানে রাজা বলতে চাইছে যে, দূতকে বলতে চাইছে যে রানীর মুখে যে কোনোটা হাসি হাসি ভাব, বা রানীর মুখে যে একটা মানে অরিজিনাল মানুষের মতো যে ভাবটা, এটা হয়তো ফেরা পাণ্ডুলক আমার বউকে বা আমার রানীকে ইমপ্রেস করার জন্য কিছু কথা বলেছিল, যার কারণে আমার বউ এরকম মুখে ভাবটা হয়েছিল, বা রানীর মুখের ভাবটা এরকম হয়েছিল, সেই সময় ফেরা পাণ্ডুলক অঙ্কন করেছে। আর রানীর নিয়ে কি বলবো, আর রানী যে কোনো জিনিসকে দেখতো সে পছন্দ করে ফেলতো, তাকে যে কেউ খুব তাড়াতাড়ি আনন্দ করে ফেলতো, ইমপ্রেস করে ফেলতো, সে যেদিকেই তাকাইতো সে সেই জিনিসটাকে সে পছন্দ করে ফেলতো। এটা রাজা একদমই পছন্দ করতো না। আজকে আমাদের ফার্স্ট পার্ট এখানে অবধি থাকছে, সেকেন্ড পার্ট আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আশা করছি এইখানে কোনো কারো সমস্যা নেই। যদি কারো কোনো সমস্যা থাকে তো কমেন্টে জানাবে, আমি সেই লাইনটাকে উপরে স্পেশাল আবার ভিডিও বানাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল।